আসসালামু আলাইকুম। আমরা আজকে মৌলিক ব্যবস্থাপনার শেষ অধ্যায় ৯ অধ্যায় পড়ব। আমরা আজকে ৫টা প্রশ্ন পড়ব, মানে পরিকল্পনা এখন যে কয়টা পারি। আচ্ছা, প্রথমে পড়ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, মানে ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণটা কি, এটা বলতে আমরা কি বুঝি, আর নিয়ন্ত্রণের পদক্ষেপ মানে কিভাবে নিয়ন্ত্রণটা গ্রহণ করা যায়, নিয়ন্ত্রণ নেওয়া যায়, নিয়ন্ত্রণ করা যায়। আমরা এই প্রশ্নটা প্রথমে পড়ব। এরপরে পড়ব সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত, অর্থাৎ নিয়ন্ত্রণ কি বা কাকে বলে পড়বো, নিয়ন্ত্রণের পদক্ষেপ পড়বো, সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত পড়বো। সফলভাবে নিয়ন্ত্রণ আরোপ করার জন্য কি কি পূর্ব শর্ত থাকা লাগবে, পূর্ব শর্ত অ্যাপ্লাই করতে হবে সেইটা। ঠিক আছে। আর দ্বিতীয় অংশে আমরা পড়বো বাজেটীয় নিয়ন্ত্রণ এবং অবাজেটীয় নিয়ন্ত্রণ। ঠিক আছে। তা প্রথমে নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি সেটা দেখি। দেখেন, ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ব্যবস্থাপকদের কার্যক্রম এবং লক্ষ্য অর্জন সুনিশ্চিত করতে ব্যবহৃত হয়। মানে ব্যবস্থাপকরা কি চায়, তাদের কাজ এবং লক্ষ্যটা কি, সেটা অর্জন করতে গেলেই তাদের নিয়ন্ত্রণ আরোপ করতে হয়। আর সেটাই হলো ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ। এটি সংগঠনের পরিকল্পনা এবং লক্ষ্যের দিকে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা দল কর্তৃক প্রণীত একটি পদ্ধতি। প্রথম এবং দ্বিতীয় আর তৃতীয় বাক্য, তিনটা বাক্য যদি মনোযোগ দিয়ে বুঝি তাহলে এই সংজ্ঞাটা আমরা যেভাবে আছে সেভাবেই লিখতে পারবো। প্রথম বাক্যটা হলো ব্যবস্থাপকদের কার্যক্রম এবং লক্ষ্য সুনিশ্চিত করতে ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া হলো নিয়ন্ত্রণ। ঠিক আছে। আর দ্বিতীয় কথায় বলছে কি, ব্যবস্থাপনা দল কর্তৃক মানে ম্যানেজমেন্ট কর্তৃক প্রণীত একটি পদ্ধতি হলো ব্যবস্থাপনা, যা কি করে সংগঠনের পরিকল্পনা এবং লক্ষ্যের দিকে পুরো কাজটাকে এগিয়ে নেয়। দুইটা বাক্য আমরা বুঝলাম। ৩ নম্বর বাক্যে বলছে এর মাধ্যমে, মানে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যকলাপের মানে প্রতিষ্ঠানের যে কাজ সেই কাজের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং কোনো বিচ্যুতি বা সমস্যা চিহ্নিত করা হলে তার সংশোধনের ব্যবস্থা করা হয়। ঠিক আছে। প্রথম তিনটা বাক্য যদি আমরা কেউ বুঝি, নিজের মতো করে হলেও যদি বুঝি, তাহলে আমরা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণটা কি লিখতে পারবো। কারণ বইয়ের ভাষায় লেখা আর নিজের মতন করে বানাইয়া একবারে নর্মাল ভাষায় লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা লেখার সময় অবশ্যই বইয়ের ভাষাটা ব্যবহার করব। ঠিক আছে। অনেক সময় নিজে বানাই লিখতে গেলে খুব ভালো করে বাক্যগুলো হয় না, এই জন্য একটু বারবার পড়া দরকার। তাহলে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কি আমরা প্রথম প্যারাগ্রাফের মাধ্যমেই বুঝতে পারলাম। ঠিক আছে। আরেকবার যদি পড়া লাগে তাহলে বলবেন যে আরেকবার পড়েন, কারণ আপনারা অনেকে হয়তো মোবাইল নিয়ে আছেন, বই কাছে নেই, অনেকে হয়তো বাইরে আছেন। ঠিক আছে। এই জন্য আমি বারবার পড়ে বোঝানোর চেষ্টা করি, যাতে নিজের দিকে মানে নিজে বইয়ের দিকে তাকাই দেখতেছেন পড়তেছেন সেরকম ভাবে যাতে কাজটা হয়। যদি আরেকবার পড়ার দরকার হয় তাহলে আমরা বলবেন, আর না বললে আমি মনে করবো যে হয়ে গেছে। তাইলে ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কি, এটা কিন্তু ৩ মার্কে আসতে পারে অথবা বড় কোনো প্রশ্নের সাথে যুক্ত হতে পারে। তো এই প্রশ্নটা আপনারা লিখতে পারবেন সবাই ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ আসলে। ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রশ্নের পরের অংশে আমরা যাচ্ছি। আমরা কিন্তু শিডিউলটা আগে দিয়ে দিছি, ওই শিডিউল থেকে দেখতে পারবেন আপনারা যে আমরা কি পড়তেছি। আচ্ছা, এই প্রশ্নের পরবর্তী অংশটা হচ্ছে নিয়ন্ত্রণের পদক্ষেপ।
আচ্ছা দেখেন, নিয়ন্ত্রণের পদক্ষেপ মানে নিয়ন্ত্রণ আরোপ করতে গেলে আপনার কি কি বিষয়ে কোন কোন স্টেপ আপনার ফলো করতে হবে সেইটা দেখেন। ভূমিকাটা পড়ি। নিয়ন্ত্রণের পদক্ষেপ হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে সংগঠন তার লক্ষ্যমাত্রা অর্জন করতে এবং কার্যক্রমের সঠিকতা, দক্ষতা, গুণমান পর্যবেক্ষণ করে। নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো সংগঠনকে তার কার্যক্রমের দিকে দৃষ্টি রাখতে সাহায্য করে এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়। আপনি ভূমিকাটা নিজের মতন করে পড়েন। নিয়ন্ত্রণের পদক্ষেপ কি? নিয়ন্ত্রণ আরোপ করার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, কোন কোন কাজগুলো করতে হয়, সেটা হলো নিয়ন্ত্রণের পদক্ষেপ। এর মাধ্যমে কি করে? প্রতিষ্ঠান তার কার্যক্রমের দিকে নজর রাখে এবং ভুল হলে সংশোধনের ব্যবস্থা নিতে পারে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সে তার মান, দক্ষতা এবং সঠিকতা পর্যবেক্ষণ করতে পারে। কার মাধ্যমে? নিয়ন্ত্রণের মাধ্যমে। এই মূল কথাগুলো দিয়ে আপনি ভূমিকা লিখবেন। তাই ভূমিকার পর্ব গেল। এবার দেখেন, আমি একটু ছোট করি যাতে দেখতে পারেন আপনারা। নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো টোটাল হচ্ছে 5টা। আপনি এই প্রশ্নটা 8 মার্কে আসুক, 5 মার্কে আসুক, যে মার্কে আসুক না কেন, আপনাকে নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে 5টা ধাপ দিয়ে আপনার প্রশ্নটা শেষ করতে হবে। তা প্রথমে কি আছে আমরা একটু দেখি। প্রথমে হলো লক্ষ্য বা মানদণ্ড স্থাপন। মানে নিয়ন্ত্রণ করার জন্য বা নিয়ন্ত্রণ ছাড়া তো কোনো প্রতিষ্ঠান চলতে পারে না, ঠিক আছে? তো নিয়ন্ত্রণের জন্য আপনি কিভাবে নিয়ন্ত্রণ আরোপ করবেন, কোন কোন কাজের ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ থাকবে, কাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করবেন, নিয়ন্ত্রণের একটা সময়সীমা থাকবে। সবসময় তো একটা কাজের নিয়ন্ত্রণ রাখা যায় না, ওই কাজটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, ঠিক আছে? বা অপ্রাসঙ্গিক ভাবে নিয়ন্ত্রণ আরোপ করা যায় না। নিয়ন্ত্রণের একটা নির্দিষ্ট মান থাকে, পরিমাপযোগ্য বিষয় থাকে, অর্জনযোগ্য বিষয়, মানদণ্ড থাকে। এই সব কিছু বিষয় ফলো করে আপনাকে নিয়ন্ত্রণের লক্ষ্য এবং মানদণ্ড স্থাপন করতে হবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি বলছে? প্রদর্শিত কর্মক্ষমতা পর্যবেক্ষণ। প্রদর্শিত কর্মক্ষমতা পর্যবেক্ষণ অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে কর্মক্ষমতা আছে, যেটা প্রদর্শন করে উৎপাদন হচ্ছে, সেইটাকে আপনি পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে লক্ষ্য মানদণ্ড স্থাপন, দ্বিতীয়টা হচ্ছে প্রদর্শিত কর্মক্ষমতার পর্যবেক্ষণ, 3 নম্বর হচ্ছে তুলনা ও বিশ্লেষণ। অর্থাৎ আপনি যে লক্ষ্যটা নির্ধারণ করছিলেন, ভালো করে বুঝেন, সেই লক্ষ্যের সাথে প্রদর্শিত কর্মক্ষমতার কোনো পার্থক্য আছে কিনা সেইটা ধরেই তো আমরা বলি যে না, ভুল হয়েছে, আমরা নিয়ন্ত্রণ আরোপ করি, তাই না? আমরা বলি যে আমাদের টার্গেট ছিল এইটা বা আমাদের এসওপি তে এইভাবে কাজের ফর্মুলা গুলো ছিল, কিন্তু বাস্তবে এটা হচ্ছে না, তখনই তো আপনি নিয়ন্ত্রণ আরোপ করবেন সেই ক্ষেত্রে, ঠিক না? তুলনা এবং বিশ্লেষণ নিয়ন্ত্রণের একটা ধাপ। তাহলে 3টা ধাপ আমরা বুঝলাম। 4 নাম্বার ধাপ কি আছে? বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ। যদি দেখেন কোথাও ভুল হচ্ছে, তাহলে আপনাকে সাথে সাথে বিচার করতে হবে, মানে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে এবং উন্নতির জন্য বা ভুল সংশোধনের জন্য সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? সিদ্ধান্ত গ্রহণ। এখন বিচার এবং সিদ্ধান্ত গ্রহণ করলেন, 5 নম্বরে হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। মানে বিচার এবং সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেটার বাস্তবায়নটা হচ্ছে 5 নাম্বার। মানে 5 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণের মাধ্যমে যে ভুলগুলো বা যে সংশোধনমূলক কার্যক্রমগুলো 4 নাম্বারে নিলেন, সেটার বাস্তবায়ন শুরু করলেন, মানে ব্যবস্থা নিলেন, ব্যবস্থা গ্রহণ করলেন, ঠিক আছে? তো এই 5টা স্টেপ পর্যায়ক্রমে যদি আপনি মনে রাখেন, তাহলে এই 5টা লিখলেই আপনার নিয়ন্ত্রণের স্টেপ গুলো বা নিয়ন্ত্রণের ধাপগুলো হয়ে যাবে। আমি আবার একটু পড়ি, ভিতরে কি আছে একটু পড়ি। দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নবম ব্যাচের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, দশম ব্যাচের জন্য। লক্ষ্য বা মানদণ্ড স্থাপন। আপনাকে পয়েন্টগুলো একটু সহজ করে দেই। প্রথমত হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে যে কাজ প্রতিষ্ঠান করতেছে বা মেশিন বা শ্রমিকরা যে কাজগুলো দেখাচ্ছে সেইটা পর্যবেক্ষণ করা, মানে যেটা প্রদর্শন ক্ষমতা, সে প্রদর্শিত যে ক্ষমতা, কার্যক্ষমতা, সেটা পর্যবেক্ষণ করা। 3 নম্বর হচ্ছে আপনার ওই 1 নম্বরে যে লক্ষ্য নির্ধারণ করছিলেন আর প্রদর্শিত কর্মক্ষমতা 2 নম্বরে যেটা, মানে 1 আর 2 এর মধ্যে যে তফাৎ, সেটা তুলনা করা এবং সেটা বিশ্লেষণ করা। 4 নম্বর আছে কোনো ভুল ত্রুটি হলে বিচার এবং কি সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যায় সেটা নির্ধারণ করা। 5 নম্বরে হচ্ছে ওই 4 নম্বরে যেটা নির্ধারণ করলেন সেটার বাস্তবায়ন শুরু করা। এই হলো 5টা। আমি পড়ি 1 নম্বরে কি আছে দেখেন। প্রথম পদক্ষেপ হলো নির্দিষ্ট লক্ষ্য বা মানদণ্ড স্থাপন করা। এই মানদণ্ড বা লক্ষ্য প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্য এবং পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। আপনি না পারলে প্রথম 2টা বাক্য লেখেন, নিচের বাক্যটা বাদ দেন। প্রথম 2টা বাক্যের মধ্যে এই প্যারাগ্রাফের মূল কথা আছে। লক্ষ্যগুলি কি? যদি আপনি বাড়তি লিখতে চান তাহলে লিখবেন লক্ষ্যগুলি কি? নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়ে সীমাবদ্ধ হতে হবে। 5টা জিনিস। যদি এই 5টা শব্দ পারেন তাহলে এই বাক্যটা লিখবেন, না পারলে প্রথম 2 বাক্য দিবেন। 2 নম্বরে কি আছে দেখেন, প্রদর্শিত কার্যক্ষমতা পর্যবেক্ষণ। দ্বিতীয় পদক্ষেপ হলো কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা।
এক্ষেত্রে কাজের অগ্রগতি এবং কর্মী বা বিভাগগুলির পারফরমেন্স নিয়মিতভাবে মনিটর করা, মানে কর্মী বিভাগ এবং বিভাগগুলো যে পারফরমেন্স দেখাচ্ছে সেটা রেগুলার মনিটর করা। এই পর্যায়ে মানে 2 নম্বর পর্যায়ে ব্যবস্থাপনা কর্মীদের কাজের ফলাফল সংগ্রহ করে এবং সেগুলোর সাথে পূর্ব নির্ধারিত লক্ষ্য এবং মানদণ্ডের তুলনা করে। ঠিক আছে, আপনি চাইলে এই মানদণ্ডের তুলনা করে, এইটা কিন্তু 3 নম্বরে আমরা বলবো। ঠিক আছে, এটা ধারাবাহিকভাবে এটা এসে গেছে। এবার দেখেন 3 নম্বরে কিভাবে তুলনা করে। এই পদক্ষেপে মানে তুলনা বিশ্লেষণ পদক্ষেপে বাস্তব কর্মক্ষমতা এবং স্থাপিত লক্ষ্য, মানে কি 2 নম্বরে বাস্তব কর্মক্ষমতা আর স্থাপিত লক্ষ্য ছিল 1 নম্বরে, এই দুইটার মধ্যে তুলনা করা হয়। যদি পার্থক্য থাকে তবে তার কারণ বিশ্লেষণ করা হয়। আপনি যদি এই পুরো প্রশ্নটাকে একটা ফ্রেম বা কাঠামো, একটা ইনফোগ্রাফ হিসেবে কল্পনা করেন, তাহলে আপনি যেভাবে আছে সেইভাবে 5টা পয়েন্ট সেইভাবে 2টা লাইন বাক্য করে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। আগে কল্পনা করবেন যে কি লেখা আছে। আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। 1 এবং 2 এর তুলনা 3 এ। এই বিশ্লেষণ দ্বারা আমরা বুঝতে পারি যে কোথায় সমস্যাগুলি ঘটছে এবং কি কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসছে না। এবার 4 নম্বরে দেখি, দেখেন এই পর্যায়ে বিশ্লেষণের মাধ্যমে মানে 3 নম্বর পয়েন্টের মাধ্যমে অর্জিত যে ফলাফলটা সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। যদি লক্ষ্য অর্জন না হয় তাহলে সংশোধন বা উন্নতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। এবার যে ব্যবস্থা আপনি 4 নম্বরে নিলেন সেটার বাস্তবায়ন শুরু করবেন। এটি নিয়ন্ত্রণের শেষ পদক্ষেপ। আপনি এই কথাগুলো লিখবেন যে এটি নিয়ন্ত্রণের শেষ পদক্ষেপ। এখানে প্রয়োজন হলে কাজের উন্নতির জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। যদি লক্ষ্য বা মানদণ্ড পূর্ণ না হয় তবে সংশোধনমূলক পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। প্রথম বাক্যটাই যথেষ্ট, দ্বিতীয় বাক্যটা একটা বাক্যে তো হয় না প্যারাগ্রাফ, এর জন্য দ্বিতীয় বাক্যটা। আচ্ছা, তাহলে এই 5টা ধাপের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো বর্ণনা করতে অবশ্যই পারবেন আমি মনে করি। এই 5টা পয়েন্টস কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি যদি বুঝেন, যেহেতু একটার পর একটা আসতেছে, কাজেই প্রথমটা পারলে দ্বিতীয়টা আপনার চিন্তা থেকে আসবে, দ্বিতীয়টাতে পরে তৃতীয়টা চিন্তা থেকে এমনিতে আসবে। আপনাকে বুঝতে হবে আগে প্রশ্নটা। উপসংহারটা কি ছিল? নিয়ন্ত্রণের পদক্ষেপ একটি সংস্থা বা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা এবং উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবলমাত্র কাজের দিক থেকে প্রতিক্রিয়া দেখার প্রক্রিয়া নয়। কি বলছে এখানে দেখেন তো, এটি কেবলমাত্র কাজ দেখার প্রক্রিয়া না, বরং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নতির জন্য একটি পরিকল্পনা। সেটা কি? নিয়ন্ত্রণ। মানে আমরা ম্যানেজমেন্ট যে নিয়ন্ত্রণ আরোপ করে সেটা শুধুমাত্র আপনি কাজ করতেছেন কিনা সেটা দেখার জন্য না, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা দেখার জন্য নিয়ন্ত্রণ। এই পদক্ষেপগুলি মানে কোন পদক্ষেপগুলি? উপরের 5টা অনুসরণ করলে সংগঠন তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে সফল হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নটা এবং আরেকটা প্রশ্ন পড়ছি কি, নিয়ন্ত্রণের পদক্ষেপ বললাম, আর একটা হচ্ছে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, 1 আর 4। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এটা পারবো না। আচ্ছা, এই ভাইয়া বলছেন, খালেদ ভাই বলছেন যে আমার কথা ভেঙে ভেঙে আসতেছে। আসলে কি সবাই কি ভেঙে ভেঙে শুনতেছেন যারা আছেন? না ভাই, এখন ঠিক আছে। আগে ছিল, সমস্যা ছিল আগে। মেহেদি ভাই বোঝা যায় কথা? এখন ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বোধহয় নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে। আমি 10 সেকেন্ডের মধ্যে একটু দেখি ডেভেলপ করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, টেলিগ্রাম তো খুব ভালো, নেটওয়ার্ক না থাকলে টেলিগ্রামে কাজ করে না, ডিসকানেক্টেড হয়ে যায়। তাহলে 2টা প্রশ্ন ইনশাল্লাহ একজন একটু রেসপন্স করেন যে যে 2টা প্রশ্ন পড়লাম এত সময়, এই 2টা প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা আসলে আপনারা সবাই লিখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অল্পনা আপা কি কথা বলতে পারেন না নাকি মিউট মিউট হয়ে আছেন আপনি? আচ্ছা, যদি এই যে টেলিগ্রামে দেখেন আপনি আপনার ইন্টারফেসে ওই দেখেন একটা ওই স্পিকারের উপরে একটা ক্রস চিহ্ন আছে, মানে ওইটা অটোমেটিক্যালি মিউট থাকে, ওখানে চাপ দিয়ে পরে কথা বলতে হয়। তো ঠিক আছে, শোনা যাচ্ছে এবং বুঝতে পারছেন সবাই, থ্যাংক ইউ। আমি পরের প্রশ্নে যাচ্ছি, পরে কি আছে দেখেন। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে ফেললাম, এরপরে হচ্ছে সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত। নিয়ন্ত্রণের পদক্ষেপ পড়ছি আর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কাকে বলে পড়ছি, এবার সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্তটা পড়বো ইনশাল্লাহ। দেখি, এই যে দেখেন সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত 8টা স্টেপ আপনি লিখবেন।
সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত। সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত হলো সেই সকল শর্ত এবং প্রস্তুতি যা নির্দিষ্ট এবং যা একটি সুষ্ঠু এবং কার্যকর নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। প্রথম বাক্যটা একটু বুঝেন, তাহলে আপনি পুরো প্রশ্নটা লিখতে পারবেন। সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্তটা হলো আপনি সুষ্ঠু এবং কার্যকরভাবে যে আপনার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবেন তার জন্য প্রস্তুতি। ঠিক আছে, নিয়ন্ত্রণ ব্যবস্থা সফল হতে হলে কিছু পূর্ব শর্ত পূরণ করতে হবে, যার মাধ্যমে প্রতিষ্ঠান লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন সুনিশ্চিত করতে পারবে। একেবারে মৌলিক দুটো বাক্য দিয়ে ভূমিকাটা লিখলাম। এরপরে আমরা সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্তগুলো আলোচনা করব। দেখেন আছে ঠিক না, এখানে 8 মার্কে আসলে আপনি 8টা লিখবেন বা 7টা লিখবেন, আর যদি 5-এ আসে আপনি এখান থেকে ইম্পর্টেন্ট গুলো লিখে বাকিগুলো একটু কমায় দিবেন। ঠিক আছে, অথবা ভিতরে দেখেন, ভিতরে 2-3টা বাক্য আছে না, আপনি একটা বাক্য করে কমাই দিবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত কি, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য, মানে আপনি যে আপনার প্রতিষ্ঠানের বা আপনি ম্যানেজার, অবশ্যই আপনারা সবাই চাকরি করেন, আমরা চাকরি করি, আমাদের নিয়ন্ত্রণ আরোপ করতে হয়। তো নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কি? প্রথমে হচ্ছে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য ক্লিয়ার থাকবে। ঠিক আছে, আপনার লক্ষ্য থাকবে এইভাবে স্মার্ট, দেখেন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলিভেন্ট এবং টাইম বাউন্ড। এই যে 5টা 6টা, এই অনুযায়ী আপনার লক্ষ্যটা যদি থাকে, মানে লক্ষ্যটা যদি স্মার্ট হয়, তাহলে আপনি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের উপরে, আপনার কর্মীদের উপরে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে কি আছে? মানদণ্ড ও মাপকাঠি। মানে মানদণ্ড এবং মাপকাঠি বলতে, আপনি মনে করেন আমি আপনার অধীনে কাজ করি, এখন আমাকে তো নির্দিষ্ট মাপকাঠি দিতে হবে না যে আপনি এতগুলো উৎপাদন করেন আজকে বা এতগুলো বিক্রয় করেন। সেইটাই হলো মানদণ্ড। আমাকে 100টা পণ্য বিক্রির জন্য বললেন, আমি যদি 100টা বেচতে না পারি তাহলে আপনি আমাকে ধরবেন। তার মানে নিয়ন্ত্রণ আপনি কেমনে করবেন যদি আপনি আমাকে নির্দিষ্ট মাপকাঠি না দেন? 1 এবং 2 কি বুঝতে পারছেন সবাই? আমি নিজের ভাষায় আগে একটু বোঝাই যাই, তাহলে পড়তে সুবিধা হবে। 3 নম্বরে আছে দেখেন তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। মানে কি, আমি কাজ করতেছি কি নাকি করতেছি না, বা আমার কাজটা কেমন হবে, বা আমি কিভাবে কাজ করব সেটা যদি আপনি না জানেন, শুধুমাত্র আপনি ডেস্কে বসে আছেন কিন্তু আপনার তথ্য নাই, আপনার বিশ্লেষণ করা নাই তথ্য, তাহলে তো আপনি আমার ভুল ধরতে পারবেন না। তার মানে আপনাকে কঠোরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে হলে, ঠিক আছে, আগে আপনাকে প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনার অধীনস্থদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। 1 2 3 বুঝতে পারছেন? ঠিক। এবার দেখেন 4 নম্বরে কি আছে? বিভাগীয় সমন্বয়। নিয়ন্ত্রণ আরোপ করার জন্য সমন্বয় দরকার। যদি আপনার প্রতিষ্ঠানে আপনার কর্মীদের মধ্যে সমন্বয় না থাকে, কর্মীরা একে অপরের সাথে মিলেমিশে কাজ না করে, আপনার প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট গুলোর মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। নিয়ন্ত্রণ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে যদি সমন্বয় না থাকে। তাহলে প্রথম 4টা আমরা বুঝলাম, প্রথম 4টা একটু পড়ি ভিতরে কি আছে। নিয়ন্ত্রণ প্রক্রিয়া সফল হতে হলে প্রথমে স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। যদি লক্ষ্য সঠিকভাবে নির্ধারিত না হয়, তাহলে তার বিরুদ্ধে কর্মক্ষমতা মূল্যায়ন করা সম্ভব হয় না। ওই লক্ষ্যের বিরুদ্ধে, যে লক্ষ্যটা নির্ধারণ করছেন ওই লক্ষ্যের বিরুদ্ধে, মানে ওই লক্ষ্যটার প্রেক্ষিতে আপনি কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারবেন না। এতটুক স্মার্ট যদি আপনার কাছে বেশি হয়ে যায়, এতটুক বাদ দেন, এতটুক দিয়ে আপনি প্যারাগ্রাফটা সাজায় ফেলেন। ওকে, 2 নম্বরে কেস দেখেন মানদণ্ড মাপকাঠি। সফল নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম পর্যালোচনা করার জন্য নির্দিষ্ট মানদণ্ড এবং মাপকাঠি থাকতে হবে। এই প্রথম বাক্যটা লেখার পরে দ্বিতীয় বাক্যটা বাদ দিয়ে আপনি উদাহরণে চলে যান। কি লিখবেন? বিক্রয়ের লক্ষ্য, উৎপাদন শিডিউল এবং পণ্য গুণমানের মানদণ্ড, এগুলো থাকতে হবে। তা না হলে আপনি নিয়ন্ত্রণটা করবেন কিভাবে? কোন প্রেক্ষিতে আপনি কন্ট্রোল করবেন? 3 নম্বরে আছে তথ্য সংগ্রহ বিশ্লেষণ। দেখেন নিয়ন্ত্রণের জন্য সঠিক এবং সময় মতো তথ্য প্রয়োজন। তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ প্রক্রিয়া সঠিক হতে হবে যাতে সিদ্ধান্ত নির্ভুল হয়। ঠিক আছে, তথ্য সঠিকভাবে আপনার কাছে থাকলে আপনি শক্তিশালী ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। 4 নম্বরে কি বলছে? সফল নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সংস্থা এবং বিভাগ, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় থাকা জরুরি। যদি সমন্বয় না থাকে, সবাই যদি সমন্বিত হয়ে কাজ না করে, তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এইটা হলো 4টা কথা। এবার পরের 4টা কি আছে আমরা দেখি। পদক্ষেপ এবং ব্যবস্থাপনা গ্রহণের ক্ষমতা। দেখেন আপনার যদি পদক্ষেপ নিতে না পারেন বা ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আপনার না থাকে, মানে আপনি দেখলেন যে আমি ভুল করতেছি, আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না, তাহলে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। তার মানে নিয়ন্ত্রণের পূর্ব শর্ত পড়তেছি আমরা। পূর্ব শর্ত হলো কি? আপনার ক্ষমতা থাকতে হবে, মানে পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকতে হবে, এটা আমরা বুঝে ফেলছি। 6 নম্বরে কি আছে? নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত পদ্ধতি এবং প্রযুক্তি। আপনি নিয়ন্ত্রণ করবেন, সিসি ক্যামেরা থাকা লাগবে, ইনফরমেশন সিস্টেম থাকা লাগবে, ম্যানেজমেন্ট সিস্টেম টেকনোলজি থাকা লাগবে, সফটওয়্যার থাকা লাগবে, ডেটাবেস থাকা লাগবে, তাই না? যদি এগুলো না থাকে
তাহলে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ আপনার তো সবার কাছে যেয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না, বা আপনার প্রত্যেকের তথ্য আপনার কাছে তো থাকতে হবে ইনফরমেশন সিস্টেমে, তাহলেই না আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক না? তার মানে নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত প্রযুক্তি এবং পদ্ধতি থাকতে হবে। 7 নম্বরে কি আছে? পূর্বানুমান এবং পূর্ববর্তী অভিজ্ঞতা। দেখেন, যার পূর্ববর্তী অভিজ্ঞতা নাই, যার নিয়ন্ত্রণের অভিজ্ঞতা নাই, পূর্বানুমান নাই, তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। ঠিক আছে? কাজেই আপনি নতুন একটা লোককে প্রতিষ্ঠানে নিয়োগ দিলেন, তার অধীনে কিছু লোক দিলেন, সে কিন্তু পারবে না কাজ করতে, কারণ তার নিয়ন্ত্রণ ক্ষমতা নাই। ঠিক আছে? সে হয়তো খুব কড়াকড়ি করবে, না হয়তো তাদের সাথে একবারে মিশে যাবে। এই জন্য পূর্বানুমান এবং পূর্ববর্তী অভিজ্ঞতা ছাড়া কেউ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। আর 8 নম্বরে কি বলছে? নিয়ন্ত্রণ ব্যবস্থার নমনীয়তা। মানে আপনার প্রতিষ্ঠানের রুলসে আছে যে এই 8 ঘন্টা কাজ করতে হবে, কাজ না করলে শাস্তি দিতে হবে। এখন তাই যদি আপনি সবসময় করেন তাহলে কিন্তু হবে না। নিয়ন্ত্রণ ব্যবস্থার নমনীয়তা থাকতে হবে, ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। কিভাবে? আপনার হাতে কিছু কন্ট্রোল থাকতে হবে, যেটা আপনি প্রতিষ্ঠানের নির্দিষ্ট কঠোর শৃঙ্খলার বাইরেও আপনি কিছু নমনীয়তা দেখাবেন। ঠিক আছে? সেটা নিয়ন্ত্রণের আরেকটা কৌশল। এই নমনীয়তার মাধ্যমে আরো কঠিনভাবে নিয়ন্ত্রণ করা যায়। তো এখানে বলছে নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা লিপিবদ্ধ আছে সেটার বাইরেও আপনাকে নমনীয় কাঠামো রাখতে হবে, যাতে আপনি চাহিদা অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, বা আপনার ব্যক্তি ভেদে, প্রতিষ্ঠান ভেদে যেমন ভিন্নতা থাকে, সেই অনুযায়ী আপনি যদি ব্যবস্থা নিতে পারেন। তাহলে লাস্টের চারটা কি আমরা বুঝতে পারছি? লাস্টের চারটা আমি একটু আবার পড়ি। পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকতে হবে আপনার, তা নাহলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। 6 নম্বরে হচ্ছে নিয়ন্ত্রণের জন্য প্রযুক্তি থাকতে হবে, পদ্ধতি থাকতে হবে, তা না হলে পারবেন না। 7 নম্বরে হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে, তা না হলে পারবেন না। 8 নম্বর হচ্ছে আপনি নিয়ন্ত্রণ করবেন, কিন্তু একেবারে কড়াকড়ি, একেবারে যা লেখা আছে খাতায় সেই অনুযায়ী নিয়ন্ত্রণ আরোপ করলে হবে না। একটু নমনীয় হতে হবে। এটা নিয়ন্ত্রণ আরোপ করার একটা শর্ত। ঠিক আছে? ছাড় দেওয়া, সুযোগ দেওয়া, নমনীয়তা দেখানো কঠোর নিয়ন্ত্রণ আরোপের একটা কৌশল। তাহলে আমরা 4 আর 4 8টা বুঝলাম। ঠিক আছে? আপনি যদি এইভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ পয়েন্টস গুলো পৃথক করে প্রথম চারটাকে আলাদা করে পড়েন, দ্বিতীয় চারটাকে আলাদা করে পড়েন, তাহলে আশা করা যায় এই 8টার মধ্যে 6 7টা আপনার মনে এসে যাবে পরীক্ষায়। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা ইনশাল্লাহ হবে নাকি? পরের প্রশ্নে যাই। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আমরা কটা প্রশ্ন বললাম দেখি। 2টা প্রশ্ন হয়ে গেছে। একটা হচ্ছে ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের পদক্ষেপ কি, আর একটা হচ্ছে সফল নিয়ন্ত্রণের পূর্ব শর্ত কি। 2টা প্রশ্ন হলো। এখন দেখেন, এখানে আরো 3টা প্রশ্ন আছে আমাদের পাঠ পরিকল্পনায়। 3টা হচ্ছে কি? বাজেটীয় নিয়ন্ত্রণ এবং অবাজেটীয় নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা, অবাজেটীয় নিয়ন্ত্রণের কৌশল। মানে আমাদের প্রতিষ্ঠানের বাজেট, আর্থিক বাজেটের সাথে নিয়ন্ত্রণের যদি সম্পর্ক থাকে সেটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। আর্থিক বাজেটের সাথে সরাসরি যদি নিয়ন্ত্রণের সম্পর্ক না থাকে সেটা অবাজেটীয় নিয়ন্ত্রণ। এবং অবাজেটরি নিয়ন্ত্রণের কৌশল কি? এই যে 2টা প্রশ্ন, এইটা 2টার প্রশ্নের বাইরে আরেকটা প্রশ্ন আছে, বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ কি কি, প্রত্যেক প্রকার নিয়ন্ত্রণ সম্পর্কে আপনার ধারণা। তাহলে আমরা বাজেটের প্রশ্ন দুটাকে আমরা পরে পড়ি, আগে আমরা বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ এবং এ সম্পর্কে আমাদের মতামতটা পড়ি, যেহেতু আমাদের যে 2টা প্রশ্ন করলাম তার সাথে, যে 2টা প্রশ্ন আমরা পড়লাম তার সাথে রিলেটেড প্রশ্নটা পড়ি সিরিয়াল ভেঙে, তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন, দেখেন এই প্রশ্নটা কিন্তু একবারে সহজ। 7টা বিষয় আছে, আপনি একটু নিজের থেকে বুঝলে বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ। দেখেন এখন আপনি সহজ করে দিই বিষয়টা। এখানে 7টা আছে না? এখানে আপনি চাইলে 5টা লেখেন, তাহলে হয়ে যাবে। কিন্তু যারা বেশি লিখবেন তাদের কথা মাথায় চিন্তা করে আমি 7টা রাখছি এখানে। নিয়ন্ত্রণ বিভিন্ন প্রকার হয়, আমি যদি বুঝাই দেই, আমরা যেহেতু সবাই চাকরি বাকরি করি আমরা বুঝতে পারবো, এগুলো আমাদের সহজে মনে থাকবে পরীক্ষায়। বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ কি কি, প্রত্যেক প্রকার নিয়ন্ত্রণ সম্পর্কে আপনার ধারণা, মানে আপনি যেভাবে পারেন সেভাবে লিখবেন। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আচ্ছা, নিয়ন্ত্রণের ভূমিকাটা আমি কিন্তু অলরেডি পড়ছি, আপনি সেই প্রশ্নের থেকে সেই ভূমিকাটা লিখে দেন, এটা আমরা পড়লাম না। আমরা বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণে চলে যাই। দেখেন, প্রথম হচ্ছে প্রাথমিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? একবারে সহজ করে বোঝার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে বর্তমান নিয়ন্ত্রণ। প্রাথমিক নিয়ন্ত্রণটা কি? মানে যে নিয়ন্ত্রণটা আপনার একটা কাজ শুরু করার আগেই আপনি করলেন, সেটা হলো প্রাথমিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? আর বর্তমান নিয়ন্ত্রণ হচ্ছে যেটা কারেন্ট একটা প্রতিষ্ঠানে কাজ চলতেছে, মেশিনে উৎপাদন হচ্ছে, ঠিক আছে, অফিস আওয়ারের মধ্যে কাজ চলাকালীন সময় যদি আপনি নিয়ন্ত্রণ আরোপ করেন সেটা হলো বর্তমান নিয়ন্ত্রণ। 3 নম্বরে আছে পরবর্তী নিয়ন্ত্রণ। মানে হলো একটা কাজ হবার পরে সেটার ফলাফল দেখে আপনি যে নিয়ন্ত্রণটা করলেন সেটা হলো পরবর্তী নিয়ন্ত্রণ, মানে ফিডব্যাকের প্রেক্ষিতে। আর 4 নম্বরে হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। একটু আগে বললাম না যে আর্থিক বাজেটের বিপরীতে প্রেক্ষিতে যে নিয়ন্ত্রণ সেটা হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। আর মান নিয়ন্ত্রণটা কি? প্রতিষ্ঠানের পণ্যের মানটা ঠিক আছে কিনা সেটা দেখা, সেটা হলো মান নিয়ন্ত্রণ। প্রতিরোধী নিয়ন্ত্রণটা হচ্ছে কি?
আপনার যাতে দুর্ঘটনা না ঘটে, যাতে প্রতিষ্ঠানে চুরি না হয়, যাতে প্রতিষ্ঠানের কোনো প্রকার দুর্যোগ মেশিনারি যাতে ঠিক থাকে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা যাতে ঠিক থাকে, এই বিষয়গুলো যদি দেখেন, প্রতিরোধমূলক ব্যবস্থা যদি নেন, তাহলে সেটা হচ্ছে প্রতিরোধী নিয়ন্ত্রণ। আর ৭ নাম্বার হচ্ছে সাংগঠনিক নিয়ন্ত্রণ। সাংগঠনিক নিয়ন্ত্রণ মানে ৮ টায় ঢুকতে হবে, ৫ টায় যেতে হবে। ঠিক আছে? অফিসের ক্যান্টিন আওয়ার হচ্ছে ৩০ মিনিট বা ৪০ মিনিট, সেই টাইমের মধ্যে আসতে হবে। ঠিক আছে? কাজে ফাঁকি দেওয়া যাবে না। এই যে রুলস গুলো আছে সেটা দেখা, সেটা কন্ট্রোল করা হচ্ছে সাংগঠনিক নিয়ন্ত্রণ। এবার বলেন, আপনি যদি এই ৭ টা নিজের মুখস্থ করেন, মানে ৭ টা পয়েন্ট যদি আপনার মনে থাকে, তাহলে ভিতরে কি আছে? একবারে সহজ। ঠিক আছে? আপনি লিখতে পারবেন। কাজেই একটু আমাদের পড়া দরকার। আমরা যদি একটু পড়ি তাহলে আমরা সব প্রশ্ন, কোন প্রশ্ন আমরা বাদ রেখে আসবো না। হাতটা চালু থাকলে আমরা ৮০ মার্কে অ্যান্সার করে আসতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমি প্রাথমিক নিয়ন্ত্রণটা একটু আপনাদের বোঝাই। প্রাথমিক নিয়ন্ত্রণ হলো এমন একটি প্রক্রিয়া যা ভবিষ্যতের কার্যক্রমের দিকে নজর দেয়, কিন্তু কি করে? কাজ শুরু করার আগেই নিয়ন্ত্রণ আরোপ করে। এটার উদাহরণ কি? যদি কোনো নির্মাণ প্রকল্পের জন্য নির্দিষ্ট উপকরণের প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে? ওই উপকরণগুলো আগেই আপনাকে ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা করলেন, ওটা আপনি সাজালেন, ওটাই আপনার প্রাথমিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? আচ্ছা, বর্তমান নিয়ন্ত্রণটা কি? বর্তমান নিয়ন্ত্রণ এমন একটি প্রক্রিয়া যেখানে কার্যক্রম চলাকালীন সময়ে যে তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ করা হয়, মানে কাজ চলাকালীন সময়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেইটা যাতে আপনি ধরতে পারেন, সংশোধন করতে পারেন, সেটা হলো বর্তমান নিয়ন্ত্রণ। যেমন এক্সাম্পল কি? একটা কল সেন্টারের কর্মীরা যখন গ্রাহকদের সাথে কথা বলে, তখন তাদের কথা বলার ধরন, প্রক্রিয়া, সময়কালে সবকিছু কিন্তু আপনার প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করতে পারে গ্রাহক কল সেন্টারের কর্মীকে পর্যবেক্ষণ করার জন্য, যে সে ঠিকভাবে কথা বলতে পারতেছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধান করতে পারতেছে কিনা, এইটা। বা আপনি এক্সাম্পলটা নিজের মতন করে দিতে পারবেন। পরবর্তী নিয়ন্ত্রণটা কি? কোন কাজ শেষ হবার পরে, কোন প্রকল্প শেষ হবার পরে যাচাই বাছাই কালে যদি কোনো ভুল ধরা পড়ে, ঠিক আছে, তাহলে সেই যে নিয়ন্ত্রণ আরোপ করবেন আপনি, তখন সেটা হচ্ছে পরবর্তী নিয়ন্ত্রণ। অর্থাৎ বিক্রয় রিপোর্ট আপনি বিক্রয় করলেন, আপনি আমাকে আপনি একটা টার্গেট দিলেন, আমি বিক্রয় রিপোর্ট দেখে আপনি বুঝলেন যে আমি টার্গেট ফিল আপ করতে পারি না, তখন আপনি আমাকে ধরলেন, কন্ট্রোল করলেন। আচ্ছা, বাজেটীয় নিয়ন্ত্রণটা কি? এটা হলো একটা প্রতিষ্ঠান যে আর্থিক বাজেট প্রণয়ন করে, বা এই যে আজকে উৎপাদন করবেন, বা এই যে আপনি একটা বিক্রয় প্রতিনিধিকে আপনি ২০০ টাকা দিয়ে দিলেন, সেই টাকার খরচ দিয়ে সে প্রোডাক্ট গুলো সেল করে আসবে। এখন এই ২০০ টাকার মধ্যে সে করতে পারলো কিনা, বা এই টাকা থেকে সে ফাঁকি দিল কিনা, এই যে কন্ট্রোল, এটা হচ্ছে বাজেটের নিয়ন্ত্রণ। অথবা আপনার প্রতিষ্ঠানের ১ বছরের যে বাজেট, নির্দিষ্ট সময়ের যে বাজেট, সেই অনুযায়ী আপনার প্রতিষ্ঠান আহ, উৎপাদন এবং বিপণন কার্যক্রম করতে পারতেছে কিনা, সেটা হলো বাজেটের নিয়ন্ত্রণ। বাজেটের নিয়ন্ত্রণ কিন্তু অনেক প্রকার, শুধু কিন্তু আয় ব্যয় না। যেমন আপনি যদি বাজেট আরোপ করেন এরকম যে আপনি ১ কোটি টাকার প্রোডাক্ট উৎপাদন করবেন এবং এটা আপনি সেল করবেন, তাহলে এটাও কিন্তু একটা বাজেট বা একটা টার্গেট। ঠিক আছে? বাজেটের নিয়ন্ত্রণটা এরকম। আচ্ছা, এবার ৩টা গেল। ৫ নম্বরে কি আছে? মান নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার গুণগত মান ঠিক আছে কিনা, গুণগত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা, এইটা যদি আপনি দেখেন, তাহলে সেটাই হলো কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ। ঠিক আছে? একটা কারখানায় উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়, যেমন মোবাইল ফোনের স্ক্রিন সঠিকভাবে কাজ করতেছে কিনা, ল্যাপটপের ব্যাটারি ঠিক আছে কিনা, এটা কিন্তু পরীক্ষা করে, মান নিয়ন্ত্রণ করে তারপর বাজারে ছাড়া হয়। আচ্ছা, তাহলে প্রথম ৫টা বুঝতে পারছেন সবাই? প্রাথমিক নিয়ন্ত্রণ, বর্তমান নিয়ন্ত্রণ, পরবর্তী নিয়ন্ত্রণ, বাজেটীয় নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ। বলেন এই ৫টা সবার বুঝতে পারছেন কিনা? নিজের থেকে বুঝলে বানায় লেখা যাবে তো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন ৬-৭, আমরা প্রতিরোধী নিয়ন্ত্রণটা কি? প্রতিরোধী নিয়ন্ত্রণ এমন একটি পদ্ধতি যা ভবিষ্যতের সম্ভাব্য সমস্যা বা বিচ্যুতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়। এটি কি কি সমস্যা হতে পারে, যেমন যে কোনো সময় অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় শ্রমিকের হাত কাটা পড়তে পারে, এই বিষয়গুলো যদি আপনার চিহ্নিত করে সেফটির যে ইকুইপমেন্ট গুলো সেগুলো সরবরাহ করে এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থাগুলো, সরঞ্জামগুলো রাখা হয়, তাহলে সেটি হলো প্রতিরোধী নিয়ন্ত্রণ বা প্রিভেন্টিভ কন্ট্রোল। আর সাংগঠনিক নিয়ন্ত্রণটা কি দেখেন? সাংগঠনিক নিয়ন্ত্রণ হলো এমন একটি নিয়ন্ত্রণ পদ্ধতি যা সম্পূর্ণ সংগঠন বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যেমন একজন ম্যানেজার কি করে? তার প্রতিষ্ঠানের সবাইকে সে কন্ট্রোল করে। ঠিক আছে? এইটাই হলো সাংগঠনিক নিয়ন্ত্রণ। অথবা একটু আগে বললাম যে সে নির্দিষ্ট টাইমে ঢোকা, বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সাধন করা, যে রুলস অনুযায়ী পরিচালিত হয়, সেটাই হলো সাংগঠনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? এক্সাম্পল কি? একটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিষ্ঠানের মধ্যে সমস্ত শাখা এবং বিভাগে একযোগভাবে নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করে। তারা পুরো সেন্ট্রালি কন্ট্রোল করে। এটাই হলো সাংগঠনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে? উপসংহার আছে কি? নিয়ন্ত্রণের বিভিন্ন প্রকার একটি প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থাকে সুসংগঠিত এবং কার্যকরী করতে সাহায্য করে। ঠিক আছে? এটাই হলো উপসংহার।
তাহলে এই প্রশ্নটা বলেন তো, প্রশ্নটা কি ছিল? বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ কি কি? প্রত্যেক প্রকার নিয়ন্ত্রণের সঙ্গে আপনার ধারণা। আপনি একটা সহজ ফর্মুলা শিখাই দিই, এটা কিভাবে লিখবেন। আপনি প্রত্যেক প্রকার নিয়ন্ত্রণের কিছু কন্ট্রোল এক্সাম্পল আছে, ঠিক আছে? সেই এক্সাম্পল গুলো আপনি মনে রাখেন, আর এক্সাম্পলের সাথে একটা বাক্য আপনি দিয়ে দেন। সেই প্রথম বাক্যটা হবে প্রাথমিক নিয়ন্ত্রণ কাকে বলে, বর্তমান নিয়ন্ত্রণ কাকে বলে, এবং পরবর্তী নিয়ন্ত্রণ কি, বাজেটরি নিয়ন্ত্রণ কি, এই নিয়ন্ত্রণগুলো কাকে বলে সেটা দিয়ে আপনি একটা বাক্যে এক্সাম্পল দিয়ে দেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে 3টা প্রশ্ন আজকে পড়লাম, অন্তত কেউ একজন ফিডব্যাক দেন যে 3টা প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা লিখতে পারবেন কিনা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ পারবেন, অল্পনা আপা বলছেন পারবেন, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আব্দুল আলিম ভাই। আপনারা সবাই মেসেজ করতেছেন, যদি কথা বলতে সমস্যা হয়, টেলিগ্রামে কোনো প্রবলেম থাকে তাহলে বললেন আমাকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এ পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। আপনারা রেসপন্স করেন না বিধায় নেক্সট প্রশ্নে আমি গেলাম না। ঠিক আছে, অবশ্যই এই 3টা প্রশ্ন ইনশাআল্লাহ আশা করি আপনারা পারবেন। এখানে আর 2টা প্রশ্ন থাকে, একটা হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ এবং অবাজেটীয় নিয়ন্ত্রণ কি, এবং অবাজেটরি নিয়ন্ত্রণের কৌশলগুলো কি। আমরা এই অধ্যায় থেকে 2টা ভাগে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বাজেটীয় অবাজেটীয় নিয়ন্ত্রণ সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের শর্ত, পদক্ষেপ, বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ। এখন 2 ভাগে 2টা প্রশ্ন 2 ভাগের থেকে আসতে পারে। আবার হতে পারে কি শুধুমাত্র বাজেটীয় নিয়ন্ত্রণ থেকে 3টা প্রশ্ন এসে গেছে, অথবা নিয়ন্ত্রণের পদক্ষেপ থেকে, শর্ত থেকেই 3টা প্রশ্ন এসে গেছে। এভাবেও হয়, মানে যেদিক থেকে আসে একদিক থেকে আসে, এরকম হয়েছে। ঠিক আছে, তো এখন আপনারা 2টা দিকের প্রশ্নগুলোই পড়বেন 9 অধ্যায়টা। আর ইনশাল্লাহ আমরা এই ক্লাসের শেষে এই কিভাবে প্রশ্ন হয়, কোন কোন অধ্যায়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কোন কোন অধ্যায়গুলো পড়লে ফুল মার্ক অ্যান্সার করতে পারবেন, এই বিষয়ে একটা আলোচনামূলক ক্লাস থাকবে। আচ্ছা, তাই আমাদের আজকে কিন্তু আমরা 10ম ব্যাচের ভাই বোনদের নিয়ে মৌলিক ব্যবস্থাপনা শুরু করছিলাম, কিন্তু তারা অনেকে বলছেন যে তারা বই পান নাই, তাদের এখন ওরিয়েন্টেশন হয় নাই, ক্লাস হয় নাই। ঠিক আছে, তার মধ্যে দিয়ে অনেকে কিন্তু বই জোগাড় করে পড়া শুরু করে দিচ্ছেন, অনেকে আছেন, যেমন খালেদ ভাই আছেন। ঠিক আছে, তারপরে এখানে হয়তো আরো অল্পনা মনোযোগ সহকারে কালকে ছিলেন, আজকে আছেন। তো এখন কথা হচ্ছে আমরা মৌলিক ব্যবস্থাপনা মোটামুটি শেষ করলাম। ঠিক আছে, আপনারা বই পেলে 10ম ব্যাচে যারা আছেন, আমরা নতুন করে আবার পড়া শুরু করবো, কন্টিনিউ স্টাডি চলে। তো কালকে ইনশাল্লাহ আমরা বাজেটীয় এবং অবাজেটীয় নিয়ন্ত্রণটা কি এটা সুন্দর করে বুঝে উঠবো এবং সুন্দর করে শিখবো। তা আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ 20-22 মিনিট সময় আছে। এইটার পরে আমরা সেকেন্ড সেমিস্টারের নতুন একটা বই ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে বিপণন ব্যবস্থাপনা। ঠিক আছে, মার্কেটিং ম্যানেজমেন্ট। এই বইটা আমরা কিন্তু শুরু থেকে শুরু করব, মানে প্রথম অধ্যায় শেষ শুরু করব। ঠিক আছে, এই বই পড়াশোনায় আপনারা 9ম ব্যাচের যারা আছেন সবাই থাকবেন। আর ইনশাআল্লাহ। যদি 10ম তারাও থাকতে চান, তাদের জন্য উপকার বই আনবে, কারণ শুনলেও ওটা আপনার কাছে পরবর্তীতে সহজ মনে হবে। তা ঠিক আছে, 20 মিনিট পর ইনশাল্লাহ আমরা আবার আসবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, রাখি। ঠিক আছে, শিবলি ভাই, স্বাধীন ভাই, খালেদ ভাই, ইনশাআল্লাহ 10টায়। ওকে, ওকে, ইনশাল্লাহ 10টা।